চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা, কিন্তু সেটা কতদূর জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আছে। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো। যাই হোক, অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26শে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, যা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে তাদের মত ও তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই কোনো বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে আমরা বলেছি রাষ্ট্রপক্ষ ডিফেন্সের আসামি পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবীর সাবমিশনকে উদ্ধৃত করে বলেছি যে এই আদালতে এই মামলার বিচার করতে যে দুইটা জিনিস প্রথমত দেখবেন। এক, যে অপরাধটা তুলে ধরা হয়েছে অপরাধটা হয়েছে কিনা। দুই, এই আসামিরা করেছেন কিনা। ডিফেন্স থেকে বলেছেন এই আসামিরা করেননি, এই অপরাধ হয়নি, 1400-এর উপরে মানুষ মারা যায়নি, 30,000-এর মতো মানুষ 36 দিনে পঙ্গুত্ব বরণ করেননি। এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি। সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস ইজ অ্যাডমিটেড। সেকেন্ড, এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে যে চিফ প্রসিকিউটর সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সাথে একটা সার্কামস্ট্যান্সিয়াল সাক্ষীটা হলো যে যখন মানুষ খুন হয়েছে, রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন, স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে, তখন জনতা যখন জেগে উঠেছেন, তখন যারা পালিয়ে গেছেন, দিস সার্কামস্ট্যান্স ডেমনস্ট্রেটস যে এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন। তারা যদি বলেন, ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না, সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই, কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন। এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তো সুতরাং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস
যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে, বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে, সোনাঝরা দিনের স্বার্থে, সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। বেশ কিছু রেফারেন্স দিচ্ছিলেন। আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে, এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আমি এলিয়নর রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার। বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কিনা, এই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা ন্যায় বিচার পাবেন কিনা, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা বলেছি। আমি বলেছি এই মামলা আমি বলেছি যে এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার, ফেলে দেওয়ার সুযোগ খুব কম, এটা বলেছি। একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেনবার্গ নাম শুনেছেন, জুলিয়াস রোজেনবার্গ অ্যান্ড অ্যাথেল রোজেনবার্গ। ওদের 1951 সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত। নোবেল লরেটি থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে একেই সাজা দিও না। কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল, প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে, দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ার বলেছিলেন আমি জানি এটা একটি ঘটনা, দুইজন মানুষের মৃত্যুদণ্ড, কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মের লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবেন। আমি এটাও বলেছি রোজেনবার্গ দম্পতি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিলেন, ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখ রেখে, তার লয়ারকে সর্বশেষ চিঠি দিয়ে যেটা বলেছিলেন ফাঁসির কাষ্ঠ থেকে, যে আগামী প্রজন্মের জন্য, আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জি, আমরা বলেছি যে দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। এখানে তিনজন আসামি, কিন্তু আপনি আপনার বক্তব্যে দুইজনের শাস্তি করেছেন। একজন অ্যাপ্রুভার হয়েছেন, সেটা আদালতের উপর নির্ভর করবে। আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট, অপরাধের সম্পৃক্ততা। এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যেই বিধান আছে, আদালত এটা নির্ধারণ করবেন, সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজড হয়েছে কিনা। যদি ফুল ডিসক্লোজড হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন। আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজড হয়নি
ওনাকে অন্যভাবে ট্রিট করবেন। আপনি জায়গায় বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ঘটনাগুলো ঘটেছে এবং যদি রাষ্ট্রীয় স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে। আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান, তাদের একটি তালিকা উপস্থাপন করেছি। এবং বেশিরভাগ দেখবেন 40-এর দশকে ইউরোপ থেকে এশিয়া, চায়না থেকে জাপান, হাঙ্গেরি থেকে বুলগেরিয়া, রোমানিয়া, সমস্ত দেশে দেশে 40 এবং 50-এর দশকে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। জাপানের মিনিমাম 7-8 জন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে। আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি। এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না। আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না। আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। কেন হয় না? কারণ 40 এবং 50-এর দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। আমরা পুরো তালিকাটা দিয়ে দিয়েছি। আপনার দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান স্যার তিনি বলছিলেন যে জাস্টিস উইল ডান, এবং তিনি আপনাকে ইনশিওর করছিলেন যে দুই পক্ষই যাতে আপনি কি বলছিলেন যদি একটু বলেন। চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আমিও সেটাই বলেছি আদালতের সামনে। এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক, আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে, মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন, তারা ন্যায় বিচারের কথা বলুন। দুই পক্ষের জন্য ন্যায় বিচার, আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে। অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে 1400-র উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এইটা বলতে যে আমি এলিনর রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে রাইট অর রং এইটা ডিসাইড হবে না, বিচার করতে যে ডিসাইড হবে হোয়াট ইজ রাইট। রাইট আর রং ডিসাইড করতে যে এটা সালিশ হয়, হোয়াট ইজ রাইট এটা খুঁজে বের করা হলো ন্যায় বিচারের মানদণ্ড। এটা সত্য খুঁজে বের করে বিচার করাটাই হলো ন্যায় বিচার। আচ্ছা, আমরা প্রধানত বলার চেষ্টা করেছি যে ডিফেন্স সাইড যে কয়েকটা আর্গুমেন্ট করেছিলেন যে এই আইনটা খুব কঠিন, এই কথাটা বলার চেষ্টা করেছিলাম। তো আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, ওয়ার ক্রাইমসের মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য, কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই। সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে। আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। আইসিসি রোম স্ট্যাটিউট, অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেইখানে যে আইন, সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস, সেখানে রুলস অফ প্রসিডিওরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে, সেই মানের তৈরি করা হয়েছে। সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ
এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। আমরা লাইভ উইটনেস এনেছি, ডিজিটাল এভিডেন্স এনেছি, এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন, যেখানে তিনি কথাগুলো বলেছেন, সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি। যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন। সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি, ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয়, যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল, তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে। কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো, যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না, মাস কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল, যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন, অঙ্গহানি করেছেন, বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে, এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি, ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন। সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি, এইসব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল। এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে, এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয়, এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে। তারিখটা একটু বলে দিবেন। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। 13 তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন। 13 তারিখে ফর ডিক্লারেশন অফ আ প্রোনাউন্সমেন্ট অফ দি ডেট অফ জাজমেন্ট, এই জন্য ফিক্স করা হয়েছে। থ্যাংক ইউ। নাসিবুল্লাহ, ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। যে উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন ওনাকে যেতে বাধ্য করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। একটু রিপ্লাই দিতে চাই, যদি রিপ্লাই প্র্যাকটিস নাই। তারপর আপনাকে 2 মিনিট সময় দিলাম। আমি আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল স্যারের দুটি কথা একটু জবাব দিতে চাই। সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরেও যেছেন ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছে যে বিচারে এসে, যেমন আরেকজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই
আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা, লার্নেড এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয়, সেটা এখানে ছিল না। যেমন ছিল হিটলারের, তার প্রচেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই আমার আসামিরা এরকম কোনো পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন বা করার চেষ্টা করেছেন, এই বক্তব্যের সামনে দ্বিমত পোষণ করছে। আরেকটি কথা যে ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে, আমি আসামি পক্ষ, আমিও ন্যায় বিচার চাই। অতএব লার্নেড ট্রাইব্যুনালের কাছে, এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে, নিরঙ্কুশ খালাস পাবে। থ্যাংক ইউ। আনুমানিক সকাল 4:30টার সময় আমি দেখি যে আপনার এই পিকআপ গাড়ির উপরে আপনার আগুনের মতো আর কি আলোকিত দেখা যাচ্ছে। পরে দৌড়ে আসলাম, এসে দেখি যে আসলে আগুন। পরে আমার পাশে যারা বাসা আর কি স্টাফ ছিল, আমার এক বড় ভাই, আমার মা, আমার বোন, আমার ওয়াইফ, আমি সহকারে আপনার এই পাশের আগে আপনার দোকানের এক ভাই আছে, সে সহকারে আপনার এই সম্পূর্ণ আগুনটা আমরা আপনার এই বালি এবং পানি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। খুব আর কি অনেকক্ষণ লাগায় করছে এটা। এখন ফায়ার সার্ভিসেও জানাইছিলাম, কিন্তু তারা আসতে অনেকটা দেরি হয়েছে। আজকে দেখে যে তারা আমরা এর মধ্যে আপনার আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। এতে কোনো ক্ষয়ক্ষতি সেরকম ভালো বেশি কিছু হয় নাই, আল্লাহর রহমতে অনেকটা ভালো, যে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। রাত 2:10 আমরা এই উপরে ডরমেটরিতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আগুনের ঝলকানি। ফালা ওঠানোর পরে আমরা 3 জন ছিলাম আর একজন নাইট গার্ড ছিল নিচে। পরে আমি যখন চিল্লান দেওয়ার পরে ওরা সবাই ঘুমোতে ওঠার পরে দেখি বাইরে আগুন জ্বলতেছে। পরে আমি বলি যে শাখায় আগুন লাগাই দিছে, সবাই বেরো। পরে আমরা ওদেরকে ধাওয়া করার জন্য পরে সিকিউরিটি গেট খুলে যখন ধাওয়া করতে যায়, তখন ওই সিকিউরিটির সহ আর কি আগুন ছাড়াও দুটি ককটেল ওনার গা সহ আর কি ছুড়ে মারে। তখন ওই গ্রিলে ভেঙে ওগুলো নিচে পড়ে যায় আর আগুন নিষ্ক্রিয় হয়ে যায় এমনি, কারণ পেট্রোল কিছুতে আগুন ধরে নাই, কিন্তু উপরে ওই ফল ছাদের উপরে আগুন কিছু সময় জ্বলতেছিল। পরে ওরা এখান থেকে মাইক্রো নিয়ে আসছিল, পরে ওরা থেকে পালিয়ে যায়। নিরাপত্তা কর্মী আমাদের ওই দুর্গাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ, উনি আমাদের নিরাপত্তা কর্মী ছিল, তো ওনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। না, ওরা নিয়ে আসছিল মাইক্রো, ওরা ওই সিকিউরিটি গার্ড দেখেছিল, কারণ গেট খুলতে ওরা পালিয়ে চলে যায়। এদিক থেকে আসছে উনপুরের বাজারের ভিতর থেকে এসে ওরা এদিকে যাচ্ছিল টেকেরেটের এইদিকে, এই রোডে। ওরা মেইন রোডে গাড়ি রেখে তারপরে ওরা ওই মেইন রোডের বাইরে থেকেই মানে ওইগুলো ছুড়ে মারে। গেম, মাফিয়া, দালাল, এই শব্দগুলো শুনলে অনেকের ভাবনায় আসবে হলিউড বলিউডের কোনো সিনেমার গল্প, কিন্তু না, এই শব্দ তিনটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শরীয়তপুরের বেশিরভাগ মানুষ। সদর উপজেলার বাহেরচর গ্রামের যুবক আরিফ হোসেন ইতালিতে গিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য বদলের আশায় 8 লাখ টাকা তুলে দিয়েছিলেন পাশের গ্রামের দালাল খোকনের হাতে,
পরিবার গ্রাম থেকে দালালকে টাকা দেওয়ার পরই দুঃস্বপ্ন নেমে আসে আগে থেকেই লিবিয়া থাকা আরিফের জীবনে। কথিত গেমের মাধ্যমে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপে পাঠানোর নাম করে তাকে বিক্রি করে দেওয়া হয় মাফিয়া চক্রের কাছে। এরপরই পরিবারের কাছ থেকে টাকা হাতানোর আশায় আরিফের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। ইউরোপে যাওয়া দূরে থাক, জীবন বাঁচানো নিয়েই শঙ্কায় পড়ে যান 28 পেরোনো এই যুবক। ওরা আমাদের পরে বিক্রি করে দিছে, পরে বিক্রি করে দেওয়ার পর ওই ফোন দিছি, ওখানে যাওয়ার পর ওরা আমার অনেক মারধর করছে, আমাদের সাথে যারা ছিল সবাই মারধর করছে, মানে টানায়া অনেক পিটায়। পরে আমার নাম্বার দিন নাম্বার আমরা কাছে, আমাদের তো ফ্যামিলিতে কিছু নাই, তা আমরা টাকা পাবো এত টাকা। পিঠ ভাষা পিটাইছে, তারপর আপনার মানে ইচ্ছা মতো লাইতেছে, তারপর টানায়া, তারপর পিঠ ভাজা অনেক পিটাইছে, দাগও আছে। কোনো খাবার টাবার দিত না ওইখানে, পানি অল্প একটু পানি দিত মানে একদিনে, আবার একদিন পর 2 দিন পর পানি দিত, কিছু দিত না। তারপর আমাদের 2-3টা করে পিস্তল ঠেকা রাখতো সব সময়, আবার পিস্তল দিয়ে পিঠাইতো, পিস্তল আবার মাঝে মাঝে ওরা গুলি করতো, পিস্তলের আওয়াজ শোনাইতো, ওইখানে আবার গুলি করতো ফুল ইয়ের বাসা সাইডে একটা ছিল, ওইটা বাসায় গুলি করতো, যদি দেখতো কিন্তু গুলি করুম। আবার আমাদের সাইডে কয়েকজন ছিল, ওদের আবার মানে একজনের দেখায় ওরা আবার অনেকদিন আগে ধরে আনছে, ওরা টাকা দিতে পারে না, ওদের পায়ে আবার গুলি করতো। এদিকে নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মাফিয়ারা দাবি করে আরও 10 লাখ টাকা, না দিলে মেরে ফেলা হবে আরিফকে। ছেলেকে বাঁচাতে পাগলের মতো ছুটাছুটি করেছেন বাবা মা ভাই বোন। গ্রামের 25 থেকে 30 জন মানুষ এগিয়ে আসেন প্রতিবেশীর এই বিপদে, টাকা দিয়ে সহযোগিতা করেন তাদের পরিবারকে। তারপরও পর্যাপ্ত অর্থ জোগাড় না হওয়ায় বসত বাড়ির জমি বিক্রি করতে হয় কৃষক ইমাম হোসেনকে। যেদিন মার সেদিন বললো যে টাকা 8 লক্ষ টাকা দিত, বলে বাবা আমরা টাকা ব্যাংকে, আমার বলে মারিল টাকা দিতে পারব না। তখন গেল একদিন, এরপর দিন আবার 3টা বাজে মাইক শুরু করে রাইতে, 3 দিন পর মারি করা শুরু করে, আবার গেল একদিন আমি টাকা ব্যাংকে, আমি টাকা দিন করতুন, তখন এই গেল 2 দিন, এরকম কথা 4-5 দিন গেল গা। তখন পোলা গা বা আমার কি শেষ করে নেবেন, আমি আর বাঁচুম না। তখন যখন গোট দিয়ে চিক্কু দিতে হয়, তখন আর সহ্য করতে পারি নেই আর। এই বছর তখন টাকাটা আরে এবার তো যে নাটিতে টাকাটা দিয়ে দিছি, তখন এলাকার মাইসে হুন্যা, তখন যে যা পারছে এই 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা উঠে দিছি, 8 লক্ষ টাকা মাফিয়ার দিলাম, আর 2 লাখ টাকা রাখছিলাম আর আনার জন্য, ফিরে 10 লক্ষ। বাবা পাগল হয়ে গেছিলাম গা, মানুষের দেখছে, মানুষের দেখা এই টাকা, এই যে মানুষের সবাই টাকা দিছে এই দেল এলাকার, আমাকে চিক্কর পাকুর দেখে আর এই দালাল যে দালালে নিয়ে দিচ্ছে, এর বাড়িতে গিয়ে ওয়ালের লাগে মাথা টাকায় মাথা পড়ে এলাইছি আমি, আমার বড় ছেলে, এরপরে যে আমার স্বামী, আমার মেয়ে, আমরা এই মাইস আমাকে কাগতি দেখে এই টাকা দিছে। তারপর ওর বাড়িতে আমরা গেছিলাম, যাই ওর বাবা মায়ের কইছি কাকা যেইভাবে পারেন আমার পুত্রে আনতে কন অবশ্যই দেখে, আর ওই 2 লাখ টাকা আপনাকে ধরে জমা ওই টাকাটা দিতে কন, হেয়াও দেয় নাই। ঘটনা এখানেই শেষ না। লিবিয়া ভিত্তিক ওই মাফিয়া চক্রের বাংলাদেশি এজেন্ট মুক্তিপণের অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ব্যবহার করে এক ভয়ঙ্কর পদ্ধতি। এলাকা থেকে প্রায় 1/2 মাইল দূরে ঢাকা মাওয়া হাইওয়েতে মুন্সিগঞ্জ জেলার নিমতলী এলাকায় সড়কের উপর টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, সেই সাথে ফোনে বলে দেয় একটি কোড নাম্বার। কোনো এক ব্যক্তি এসে এই কোড নাম্বারটি বললে তার কাছে টাকার ব্যাগ দিয়ে দিতে হবে, তাও আবার নিয়ে যেতে হবে আরিফের বড় বোনকেই। কোনো পুরুষ গেলে তাকে মেরে ফেলবে এমন হুমকি ছিল। ভাইকে বাঁচাতে 7 মাসের প্রেগনেন্ট বোন টাকার ব্যাগ নিয়ে চলে যান ভয়ঙ্কর হাইওয়ে নিমতলিতে। রাত্রে 3টা-4টার দিক দিয়ে আবার আমারে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে তুই কি ঘুমাইতাছিস নি, মানে মেসেজ করছে। আমি কইছি না বাবা আমি ঘুমাই না। পরে যদি না ঘুমাই থাকোস তাহলে তোর বাইরে যে কি আর দেখ। পরে আমার সব দেখাইছে, ওই যে মাফিয়ারা ওই জায়গায় মাফিয়ারা দেখাইছে, ওরা মানে পিডাইতেছে, রড গরম করতেছে, আগুনে হ্যাঁ দেখায়, আর হেয়া দিয়া পিডায়, আর লবণের পানি না হে পানি গায়ে ডালার হয় চিক্কো দিতেছে যে আপু আমার বাসায় নেও, আপু আমার বুক জাজরা হয়ে গেছে, আমার নিয়ে যাও। পরে আমি যাইয়া জিজ্ঞেস করছি আপনাদের কোর্ট কত কইছি, পরে কইতেছে যে 4.5 এই কথা বলছে। পরে আমি কইছি তাহলে আমার বাইরে একটু ছাইড়াইতে, পরে শুধু হাত উস্কাইছে। প্রায় 4 মাস মাফিয়াদের কাছে বন্দি থাকার পর গত অক্টোবরের 21 তারিখে দেশে ফেরেন আরিফ। ভয়ঙ্কর ওই মাফিয়া চক্রে যে বাংলাদেশিরাও আছে তার অকাট্য প্রমাণ হাতে নাতে পেয়ে যান দেশে ফেরার পথেই। দুবাই ট্রানজিটে বিমান পরিবর্তন করার পর
দ্বিতীয় বিমানে এমন দুজনের সাথে দেখা হয়ে যায় যারা লিবিয়াতে আটক অবস্থায় তাকে মারধর করেছে। বিষয়টি তখনই দেশে জানালে আরিফের স্বজনরা বিমানবন্দর থানায় অভিযোগ করেন, কিন্তু পুলিশ ঢাকা এয়ারপোর্ট থেকে সেই মাফিয়া চক্রের দুজনকে আটক করতে ব্যর্থ হয়। সব মিলিয়ে প্রায় ২৯ লাখ টাকা খরচের পর কেবল জীবন নিয়ে মা বাবার কাছে ফিরতে পেরেছেন। তবে লোমহর্ষক সেই নির্যাতনের কথা কোনোভাবেই ভুলতে পারছেন না আরিফ, যা হয়তো তাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। আমাকে লাগে আর অনেকজন সবাই মারধর কাছে মানে বাইন্দা স্যার পিঠে বাসায় পিঠাইতো লাইতেই তো পারাইতো স্যার। কি বাঙালি না বিদেশি? স্যার বাঙালিও ছিল আর বিদেশিরাও ছিল। 2 দিন পর আবার আমার এই টাকা দেওয়ার জন্য বলছে 10 লাখ টাকা, ইলেকট্রিকটা 18 লাখ টাকা। তা আমার বলছে এই এলাকায় তখন আবার আমার অনেক মারতো, প্রচুর মারতো। শিক্ষিত যুবক কিভাবে পা দিয়েছিলেন দালালের ভয়ঙ্কর ফাঁদে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় আরিফ বৈধভাবেই লিবিয়াতে ছিলেন। সেদেশে আয় কম হওয়ায় সিদ্ধান্ত নেন বাংলাদেশে ফিরে আসার। আর তখনই পাশের গ্রামের দালাল খোকন যোগাযোগ করেন আরিফের পরিবারের সাথে, বলেন দেশে আসতে হবে না, টাকা দিলে লিবিয়া থেকেই তাকে ইতালি পাঠাবেন। এই দালালের শ্যালক আবু সিদ্দিক, যিনি ইতালি থাকেন, তার মাধ্যমেই আরিফকে নেওয়ার আশ্বাস দেন। এই আবু সিদ্দিকও মাফিয়া দলের একজন। আমি যখন লিবিয়াতে গেছি বৈধভাবে, তা আমি এখানে কাজ করতেছি, তা কাজ করতেছি পর মানে দেশের দিকে অবস্থা ভালো না, তো আমি আবার চলে আসবো। পরে এমন আমাদের যে ফুফা আছে খোকন মোল্লা, সে মানে আমার বাবার কাছে বললো কি শুনছে, সে বলছে আশা লাগবে না, আমার শালাই তো লোক না। সে বলছে যে এখানে তো মাফিয়া টাইপের ধরে, তাহলে সমস্যা। সে বলছে যে মাফিয়া টাইপে ওগুলো ওর লোকের সব লিঙ্ক আছে, মাফিয়া টাইপে ধরলে এটা সারা আনতে পারবো, সব ওগুলো আছে ইটালি থেকে ওখানে করে। পরে আমার সাথে স্যার 8 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, লিবিয়া থেকে ইটালি নেবে। যখন আমার টাকা দিছি, তা আমাদের কয়েকদিন পরে আবার ওই কোস্টগার্ডটা ধরছে। তখন কোস্টগার্ডটা ধরার পর ওখানে আবার স্যার 2 লাখ টাকা করে মানে ছাড়াইতে লাগে। কোস্টগার্ড বাঙালি দিলেই ওই দালালে দিলেই সারান যায়, কিন্তু আমরা তো টাকা স্যার দিয়েই দিছি, কিন্তু আমাদের সারাই নেই। 45-50 জন লোক ছিল, ওদেরকে কয়েকজন সারা আনছে যারা টাকা দিছে। তা আমার ফ্যামিলি ওরা আমার কোনো খোঁজখবর না পায়া যোগাযোগ করার পর ওই আবু সিদ্দিক যে আছে ওরে বললো, আবু সিদ্দিক বলছে যে আমার কাছে টাকা যা আছে, টাকা তো সমস্যা নাই, আর মাফিয়া টাইপে ওরা কিছু করতে পারবো না, আমি মাফিয়া ওগুলোকে আমার কথাবার্তা হয়েছে, আমার লগে লিঙ্ক আছে, ওরে সারাই দেব। আর যদি দালালরা বেশি কিছু করে তো খবর আছে। আমার বক্তব্য যে আবু সিদ্দিক আছে, খোকন মোল্লা আছে, তারাই তো আমার মেন মানে দালাল। ওরা নিজেরাই স্বীকার করছে যে আমার এই দেশ আমি নিজে মাফিয়াগিরি করছি, তোর কোনো মাফিয়া ধরতে পারবো না, ধরলে আমি রিস্ক। এটা আমার আবু সিদ্দিক বলছে, আবু সিদ্দিক বললে আমার নিছে। এখন আমি চাই যে এটা ওরা যে আমার এত করলো, আমি মার খেলাম, টাকা পয়সা করছে, যে এটা সুস্থ একটা বিচার হোক, এটা আমি চাই। আবু সিদ্দিক ইতালি থাকায় তার নাগাল পাওয়া যায়নি। তবে অপর অভিযুক্ত খোকন মোল্লা ভিকটিম আরিফের দুরবস্থার দায় নিজের উপর নিতে নারাজ। এমনকি তিনি কোনো দালালি করেন না বলেও দাবি করেন। আমি একজন ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাই, ভাত খাই, আমি কোনো দালালি ফালারির ভিতরে নাই। ইমান হোসেন দেওয়ান এর পোলা লিবিয়া নিছে, হ্যার আপন মাইয়ার দেওরে, হ্যার মাইয়ার দেওরে নিছে, নিয়া লিবিয়াতে ফালাই থইছে। পরে হয় খাইতে লইতে পারে না, কোনো জায়গায় থাকতে পারে না। পরে আমার হ্যাঁ দূর সম্পর্কের আত্মীয়, সে আমার বাসায় আইছে। আওয়ার পরে আমারে কইতেছে, ভাই আমার পোলাটা কদিন ধরে না খাই আছে, রুমের তো বাইক করে দিয়েছে, কোথায় যাইব? তো আপনার শালায় তো লিবিয়া আসছিল অনেক বছর, ওই তখন ইটালিতে চলে গেছে গা, তো ওর কি বন্ধু বান্ধব নাই 2-1 জন, হেলে ওর একটু হেল্প করেন। পরে আমি ওরে জাস্ট হেল্প করছি। দেন আমার শালারে ফোন দিয়েছি ইটালিতে, আবু সিদ্দিক তুমি তো ইটালিতে লিবিয়া দিয়া পার হয়েছো, তুমি তো লিবিয়া আসিলা অনেক দিন, তুমি তো জানো তোমার অনেক বন্ধু বান্ধব 2-1 জন আছে। কয়েকা যেন এমন ইবান হোসেন দেওয়ানের পোলাটা হ্যার পুত্রায় নিছে, নেওয়ার পরে ওরে ফালাই দিছে, ওরা অন্য সাইডটা নিতেছে না, এখন না খায়া থাকতেছে। এখন আরে তোমার বন্ধু বান্ধব থাকলে ওর একটু হেল্প করো, জাস্ট এটুকুই আমি জানি। ওরে হেল্প করছে ওইভাবে, হ্যাগর লগে হারা দালালের লগে মারফতে কথাবার্তি কইয়া হারা গেম দেওয়াইছে। আমি তো এটার কিনা, আমি তো দালাল না। কেবল টাকার লোভে দালাল চক্র আরিফের মতো আরও অনেককেই তুলে দেন মাফিয়াদের হাতে, যারা মাথায় বন্দুক ঠেকিয়ে দিনরাত চালায় অমানবিক নির্যাতনের সেসব ভিডিও পাঠায় পরিবারের কাছে। তারপরই চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ।
এমন ঘটনার শিকার শরীয়তপুরে আছে ঘরে ঘরে। অনেকেই ভয়ে মুখ খোলেন না তাদের ছেলে বা ভাইকে জীবিত ফিরে পাওয়ার আশায়। এ তো গেল এক আরিফের গল্প, যে কিনা দীর্ঘ 4 মাস নির্যাতনের শিকার হয়ে অবশেষে 28 লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাংলাদেশে বাবা মায়ের কোলে ফিরে এসেছে। এমন আরিফের মতো অনেকেই এই অঞ্চলের এখনও নিখোঁজ রয়েছে। সেসব পরিবারদের অপেক্ষা কবে ফিরবেন তার প্রিয় স্বজন, প্রিয় ভাই, সেই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? 3.5 মাস অমানবিক নির্যাতন আর পরিবারকে নিঃস্ব করে ফেরা আরিফকে তাও ভাগ্যবানী বলতে হবে, কারণ তার পাশের গ্রামেরই 18 জন ইতালি যেতে গিয়ে লিবিয়ায় নিখোঁজ রয়েছে প্রায় 9 মাস। বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানেন না স্বজনরা। ছেলেকে ফিরে পেতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো, কিন্তু মাসের পর মাস গেলেও এর কোনো সুরাহা পাননি তারা। লাখ লাখ টাকা নিয়ে এই দালাল চক্র দিয়েছেন গা ঢাকা। আমাদের টিম দেখা মাত্রই হু হু করে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। আমার কইতে কি মা, আমার কইতে গেমের ঘরে নি তার মা মনে দিও, এর আগে কইছি মোর 1500 টাকা দিও। হ্যাঁ সে 1500 টাকা গেম কইল রাং মানে যে না যাইবা কিনা কয় কি আমার 1000 টাকা দাও মা। আমি তো মোবাইল টাকা না বলতে কথা কইতাম না। হ্যাঁ সে 1100 টাকা দিয়া দিছি নগদ, আমার বাইরে বাড়ার পোলা টাকা সারে। এই আমার কথা কইছে বাবা, আমার লাগে আর কথা কইছি রাত 3টা বাজে গাড়ি বুঝে লয়ে গেছে, মোবাইল আছে চলে গেছে, হাতের মোবাইলগুলো লয়ে গেছে, গাড়িতে ধরে ডাকে ডাকে উড়েছে। 5 মাস পর্যন্ত আমার বাইরে নিখোঁজ রাখছে, আজ 8 মাস কোনো খোঁজ পাই না। অনেক ছোট, অনেক আদর করে পালতাম ছোটবেলাতে, আজকে কত মাস হয়ে যায়। আমার শর্তটাই ডাক দিত মিয়া ভাই কইয়া, এই মাফিয়া দালালের মতন চক্কর করে আছে কই যাই কেটেছে। আজকে আমার বার করে খোঁজ খবর পাই না। দালালে বলে আজকে কালকা সামনের মাসে এরকম কত যায়, 8 মাস শেষ করে যাচ্ছে। কোনো জেলাতে কোনো জায়গার বাকি যায় না, যে কোনো জেলায় কোনো জায়গার কোনো খোঁজ খবর পাই না। কন্ট্রাক্ট ছিল আপনার রাশেদ টুনু, ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকা, ওনার সাথে কন্ট্রাক্ট ছিল প্রতি মাসে 12 লাখ টাকা। এমন ঘটনা এই এলাকায় নতুন নয়, প্রতিনিয়তই ঘটে থাকেন। অন্য গ্রামে অনেক আছে, মানে আঙ্গের ইউনিয়নে মোট 24 জন ছিল, তো আমাদের এলাকায় একজন আছে, আর বাকিটা অন্য গ্রামে আছে। তো তারা সব নিখোঁজ, মানে তারা চুন্নুর মাধ্যমে সবাই মানে লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য সবাই টাকা জমা দিছে, কিন্তু তারপরে সবার সাথে আর কি গেম দেওয়ার কথা বলার পরে আর কি সবার সাথে মানে কন্ট্যাক্ট বন্ধ করে রাখছে। জীবনের ঝুঁকি থাকার পরও শরীয়তপুরের বাসিন্দারা এই অবৈধ পথ বেছে নেন। ভয়ঙ্কর এই পথই বা তারা কেন বেছে নেন সে বিষয়ে কথা হয় স্থানীয় গণমাধ্যম কর্মী শহীদুজ্জামান খানের সাথে। অতি সম্প্রতি বাংলাদেশের কিছু অসাধু লোকজন এবং লিবিয়ার কিছু লোকজন মিলে একটি বড় মাফিয়া চক্র গড়ে উঠেছে। তারা এখন লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় ওই বাংলাদেশি লোকজনদেরকে তারা জিম্মি করে মারপিট করে টাকা আদায় করে অনেককে মেরে ফেলে, অনেকের এবং বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে। এটা হলো সবচেয়ে বেশি হতাশার বিষয়। এই কাজে অবশ্যই স্থানীয় লোকজন জড়িত আছে, কিন্তু যারা জড়িত আছে তারা কেউ থাকে ইউরোপে, কেউ থাকে ইতালিতে, আবার কেউ থাকে লিবিয়ায়। কিন্তু প্রশাসনের কাছে বারবার কিন্তু মানুষ ধর্ণা ধরছে, কিন্তু তাদের মূল শিকড়ে এখনও পর্যন্ত কেউ আঁচড় লাগাতে পারেনি। এ কারণে এই ব্যবসাটা কিন্তু এখন অনেক বেশি রমরমা এবং সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি প্রতারিত হচ্ছে। আপনি শুধু এই যে আমরা যেই এলাকাটায় আছি, শুধু শরীয়তপুর সদর উপজেলাতেই এই মুহূর্তে 50 জনের বেশি নিখোঁজ আছে এবং অন্তত 10 জন আছে যারা অতি সম্প্রতি 2-3 মাসের মধ্যে তারা নির্যাতন সহ্য করে তাদের ভিটে মাটি সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছেন। শরীয়তপুরে দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও অপরাধী চক্রের বেশিরভাগ সদস্যরাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ বিষয় নিয়ে কথা হয় শরীয়তপুর জেলার পুলিশ সুপারের সাথে। মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ আমরা জানি। তো এই শরীয়তপুর জেলায়
থেকে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে মানব পাচার হচ্ছে। তো আমি আমাদের বিগত 5 বছরের পরিসংখ্যানে দেখলাম যে এখানে সর্বমোট 116টি মামলা আমাদের শরীয়তপুর জেলায় রুজু হয়েছে। এর ভিতরে আমরা 53টি মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি, 20টি মামলা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে এবং 43টি মামলা চলমান আছে। আমাদের কাছে কিছু রিপোর্টে এসেছে যে শরীয়তপুর জেলা থেকে 18 জন এরকম মিসিং আছে যারা বিদেশে গিয়েছে। তো আমরা এই বিষয়ে ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। ইউরোপে যাবার নেশায় প্রতিদিন অসংখ্য মানুষ ভিটেমাটি বিক্রি করে বিপুল অর্থ এমনকি অমূল্য জীবন সঁপে দিচ্ছেন দালাল আর মাফিয়া চক্রের হাতে। কেউ কেউ পারছেন ইতালি যেতে, কেউ কেউ হারিয়ে যাচ্ছেন আফ্রিকার জঙ্গলে বা ভূমধ্য সাগরে, আর বড় একটা অংশ অমানবিক নির্যাতন আর শরীয়তপুর। এয়ারপোর্টে মানে এগুলো যে কাগজগুলো দিয়েছে অনর্থ, এগুলো কোনো কাগজই না, সবই ভুয়া। এটা হচ্ছে এদের হচ্ছে কন্ট্যাক্ট থাকে ওইখানে। ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি বের হতে পারবেন না, কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। ওরা 25, 30, 35, 40 যেভাবে পারে এভাবে নেয়। ওরা বলতে কার ঢাকা ইমিগ্রেশন, বোর্ডিং এরা। দুবাই আসার পরে টাকা দিতে হয়েছে, দুবাই থেকে নর্থ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, টাকা ছাড়া কোনো কথা নেই। বিশ্বের অন্যতম একটা অদ্ভুত নোম্যান্স ল্যান্ড, নিকোশিয়ার ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। নিকোশিয়া শহর যেটি সাইপ্রাসের রাজধানী। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসের চেক পয়েন্ট। ভূমধ্যসাগরকে 3 পাশ থেকে ঘিরে রয়েছে 3টি মহাদেশ, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, আর সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সারা বছর এমনকি শীতকালেও অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া থাকায় পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দেশটি। বিশ্বের নানা প্রান্ত থেকে বছরে প্রায় 40 লাখ মানুষ ভ্রমণ করেন সাইপ্রাস। কিন্তু 3 মহাদেশের সংযোগস্থল হওয়ায় দ্বীপটি আরও একটি কারণে জনপ্রিয়, ইউরোপের অনিয়মিত অভিবাসন রুট। লিমাসোল শহরের একটি নার্সারিতে কাজ করেন 20-25 জন বাংলাদেশি। তাদের একজন দিদার ব্যাপারী। 10 বছর আগে স্টুডেন্ট হিসাবে এসে পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেন সাইপ্রাসে, কিন্তু সেটি খারিজ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরে গিয়ে পরবর্তীতে আবার আসেন কাজের অনুমতি নিয়ে। মোটামুটিভাবে আমরা যেভাবে যে স্যালারি পাই এখন বর্তমানে হাই স্যালারি, যা এই স্যালারি হিসাবে থাকা খাওয়া মোটামুটি দেশের চেয়েও ভালো, কিন্তু দেশ তো মাতৃভূমির তুলনা নাই, ভালো আলহামদুলিল্লাহ। অনেকে দালাল বলা যায় যারা মানে ফাঁসেক কথা বলে মিশা কথা বলে মানে আসে, এখানে আনার পরে দেখা যায় বলে যে 2 লাখ 1.5 লাখ 1 লাখ টাকা বেতন হবে, ভালো চাকরি, হ্যাঁ, কিন্তু আসার পরে দেখা যায় ফার্মে দিয়া দেয়, আলু খেতে মানে যেরকম সবজি যেটা ভেজিটেবল এরিয়া ওগুলাই দিয়া দেয়, খুব কষ্টের কাজ, রোদের মধ্যে কাজ করতে হয়। তো বেতন একেবারেই নিম্ন লেভেলের বেতন, যেমন 500 ইউরো 400 ইউরো টাকা বেতন। তো খাওয়া দাওয়া করে দেখা গেছে 30,000 35,000 40,000 টাকা পায়। এরপরে মনে করেন এই 35-40,000 টাকা মানে কিছুই না, তো 8-10 লাখ টাকা খরচ করে আইসা এখানে, সো তারা প্রতারিত করে। সাইপ্রাস সম্পর্কে অনেকেরই রয়েছে ভুল ধারণা, আর সেই বিভ্রান্তি কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী এবং দালালেরা। বাংলাদেশ থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত নানা ধাপে দালালদের সঙ্গে করতে হয় নানা ধরনের কন্ট্রাক্ট। দেখেন, আমি যখন 2016 সালে ওই সাইপ্রাস আইছিলাম, তখন আমি কিন্তু জানতাম না যে সাইপ্রাসের ভাগ 2টা। নাম্বার 1, আমি জানতাম যে সাইপ্রাস তো সাইপ্রাসে। এখন আমাকে যখন বাংলাদেশ এয়ারপোর্টে আইসা যখন আমার দালাল যখন আমাকে ভিসা দিল, তো ভিসার মধ্যে আমি লেখাই দেখতেছি এইগুলো তো ইংলিশ না, মূলত লেখাটা ইংলিশ টাইপের কিন্তু ইংলিশ না। এখন এগুলো হচ্ছে আমাদের তুর্কিশ লেখা, এগুলো ট্রান্সলেট করে বাংলা করে আরেকটা পেপার তৈরি করে বাংলাদেশ, তারা এই দালালগুলা তৈরি করে তারপর তারা এয়ারপোর্টের সাথে কীভাবে তারা কন্ট্যাক্ট করে দেখেন ওই বিষয়ে আমি জানি না। এখন আমি তো অলরেডি টাকা তো পে করেই ফেলেছি, দালালকে আমি টাকা দিয়ে ফেলেছি, এখন আমি সেই টাকা তো সে আমাকে ব্যাক দিবে না। আর আমি যে স্বপ্ন নিয়ে আসি যে আমি সাইপ্রাস থেকে আমি ইউরোপে যেই কোনোভাবে আমি ঢুকবো,
এখন আমি যদি ব্যাক চলে যাই তাহলে তার হচ্ছে না, টাকা তো আমি পাবোই না। অভিবাসীদের মুখে বারবার যে নর্থ এবং সাউথ সাইপ্রাসের কথা উঠে আসছে সেগুলো আসলে কি? কয়েক হাজার বছর ধরে ভূমধ্যসাগর পারের নানা জাতির মানুষ এসে বসতি নির্মাণ করেছেন সাইপ্রাসে। গ্রিক, রোমান, পারস্য, মিশরীয়, অটোমান, ব্রিটিশ শাসকদের হাত ঘুরে অবশেষে সাইপ্রাস স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় 1960 সালে। কিন্তু এর আগে থেকেই জাতিগত দ্বন্দ্বে বিপর্যস্ত ছিল এই দ্বীপ। গ্রিক নাকি তুর্কি, কোন সিপ্রিয়টদের হাতে কেমন ক্ষমতা থাকবে এ নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে 1974 সালে গ্রিসের তৎকালীন সামরিক জান্তা সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করতে এক অভ্যুত্থান ঘটায়। এরপর তুরস্ক সামরিক অভিযান চালিয়ে দ্বীপটির 1/3 নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 48 বছর পর এখনও দ্বীপটি উত্তর এবং দক্ষিণ এই দুই অংশে বিভক্ত। আমার উদ্দেশ্য ছিল, আমি জানতাম যে এখানে দুইটা ভাগ, আমি জানতাম। আমার উদ্দেশ্য ছিল এইবারে আসা, কারণ ওইটা তো আর ইউরোপের ভিতরে না। এখানে উদ্দেশ্য ছিল, এখানে আসছি। পরে আমার সাথে কন্ট্যাক্ট করছি, 2-3 মাসের ভিতরেই ম্যানেজ হয়ে গেছে। কিন্তু মানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এয়ারপোর্টে মানে এগুলো যে কাগজগুলো দিয়েছে অনর্থক, এগুলো কোনো কাগজই না। এটা হচ্ছে ট্রু, এগুলো কোনো কাগজই না। কারণ এগুলো হচ্ছে জাস্ট আমি যাবো যে কী নিয়ে যাবো, জাস্ট একটা ফটোকপি করে দিল, এটা নিয়ে যাও, সবই ভুয়া। এটা হচ্ছে এদের হচ্ছে কন্ট্যাক্ট থাকে ওইখানে, সব দেশের সাথে কন্ট্যাক্ট থাকে, মানে সব দেশের সাথে বলতে ওই কিছু সংখ্যক লোকের সাথে কন্ট্যাক্ট থাকে। এরা কীভাবে নিয়ে আসবো, এভাবে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে। দালালদের একটি চক্র পুরো প্রক্রিয়াটিতে শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত। শুরুতে নর্থ সাইপ্রাসে অবস্থিত দালালেরা ওয়ার্ক পারমিট জোগাড় করেন। তারপর বাংলাদেশ থেকে আসতে চাওয়া শ্রমিকদের জন্য করা হয় দুবাইয়ের ট্যুরিস্ট বা ভিজিট ভিসা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পেরোনোর সময় যাতে ঝামেলায় পড়তে না হয় সেজন্য করা হয় এয়ারপোর্ট কন্ট্রাক্ট। এরপর শ্রমিকরা আসেন দুবাই এয়ারপোর্টে, সেখানেও দালালদের আরেকটি অংশ আগে থেকেই কন্ট্রাক্ট করে রাখে। ফলে তুরস্কের ইস্তানবুল হয়ে বাংলাদেশি শ্রমিকেরা মোটামুটি বিনা বাধাতেই চলে আসেন নর্থ সাইপ্রাস। কেবল ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও এয়ারপোর্ট কন্ট্রাক্ট নিয়ে প্রায়ই ঘটে নানা ঘটনা। এমনই এক ঘটনা দেখুন চট্টগ্রামের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে। ভিজিটে কেন যেতে দিবেন না, ওটা এক্সপ্লেন করতে হবে ভাই। ভিজিটে কেন যেতে দিবেন না, এটা এক্সপ্লেন করতে হবে, এটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আমরা কি অবৈধ টাকা দিই টাকার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই কন্টাক্ট করে দিয়ে যাবেন। তো কন্টাক্ট করলে চলে যাবে। প্রায় 1 লক্ষ টাকার উপরে কন্ট্রাক্ট করিরে মানুষ কি করছি, কন্ট্রাক্ট করি ইমিগ্রেশনে ছাড়ে দিয়ে মোট সবাই তারা কন্ট্রাক্ট নগরে দেয়, কন্ট্রাক্ট কারণে তারা 15 যাত্রীরা যাইতে না দেয়। এতক্ষণ যে কথা শুনুন এটা উগ্র শব্দ আছে, এবে কন্ট্রাক্ট। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটে জলজল করছে সতর্কবার্তা। এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে কেউ অর্থ দাবি করলে অভিযোগ করার জন্য দেয়া আছে বেশ কয়েকটি ফোন নম্বর। এখানে দেয়া একাধিক নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করার পরও ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কেউই ডয়চে ভেলের প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। ইমেইলে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল দুবাই পুলিশের কাছেও, সেই ইমেইলেরও আসেনি কোনো উত্তর। পুলিশের নাকের ডগায় কিভাবে এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে চলে এইসব কর্মকাণ্ড? ফেসবুকে ঢুকলেই ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস নিয়ে যাওয়ার অজস্র বিজ্ঞাপন চোখে পড়ে। ঢাকার বিভিন্ন এজেন্সি কিভাবে সাইপ্রাস নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেয় শুনুন এই কথোপকথনে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি গো ফ্লাই গো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস? জি জি। আচ্ছা, আমি আসলে আপনাদের জুন মাসে ফেসবুকে একটা দেখেছিলাম, স্টাডি ইন সাইপ্রাস। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ব্যাপারে আমি না একটু জানতে চাচ্ছিলাম। তো আসলে সাইপ্রাস মানে নর্থ সাইপ্রাস কি আসলে কোন দেশের মধ্যে পড়ছে দেশ? মানে বাংলাদেশ মানে এটারে স্বীকৃতিই দেয় নাই, দিছে কি? সাংবাদিকরা তো এরকমই বলে শুনি। না না না, নর্থ সাইপ্রাসটা হলো আসলে এখানে জাস্ট একটা আইল্যান্ড, কিন্তু এটা আপনার মাঝখানে ডিভাইডেড হয়ে গেছে, ডিভাইডেড হয়ে এক পার্ট পড়ে গেছে, নর্থ সাইপ্রাসটা পড়ে গেছে তুর্কির আন্ডারে, আর সাউথ সাইপ্রাসটা পড়ে গেছে গ্রিসের আন্ডারে। আচ্ছা, তো ওইটা আর কি ওনাদের এটা ভাগাভাগি হওয়ার কারণে এটাতে তুর্কি ভাষা চলে, ওইখানে গ্রিস ভাষা চলে।
আপনার বাট এটা দিয়ে আপনি পার হয়ে গ্রিসেও যেতে পারবেন খুব সহজেই। কোনো ঝামেলা মানে হবে না তো? মানে আমি যদি ধরেন নর্থ সাইপ্রাসের ভিসা থাকলে নাকি উঠতেই দেয় না প্লেনে, হ্যাঁ? আর ওই যে বাংলাদেশ আর দুবাইয়ের নাকি ঝামেলা করে এয়ারপোর্টে। এখন এইটার জন্যই আসলে একটু খুঁতখুঁতো করতেছে মনটা। না না না, দুবাই ঝামেলা করে না, এগুলো সব তো আপনার আমরা যখন যাবো এখানে যাওয়ার সময় দুবাই আমাদের সব জায়গাতে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে, বুঝেন নাই? এয়ারপোর্টে নর্মালি আপনার যদি ঝামেলা করে, অনেক সময় স্টুডেন্ট ভিসায় ঝামেলা করে দুবাই থেকে, তখন আমরা ওখানে এয়ারপোর্টে এতে কন্ট্যাক্ট থাকে যে ওটাতে আপনার এই টিকেটে এই ভিসায় যাতে প্রবলেম না করে। যে উত্তর সাইপ্রাসকে ঘিরে এত কাণ্ড, এবার গন্তব্য সাইপ্রাস সরকারের নিয়ন্ত্রণ না থাকা সেই স্বঘোষিত টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসে। পেছনে এখন যা দেখতে পাচ্ছেন, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে একটি চেক পয়েন্ট, যেটি আসলে তুরস্ক বা তুরস্ক নিয়ন্ত্রিত যে অংশ আছে নিকোসিয়ার, তারা মনে করেন এটি হচ্ছে একটি সীমান্ত, এবং নর্থ টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস নামে যেটিকে উল্লেখ করা হয় সেটি হচ্ছে কেবলমাত্র তুরস্কই সেটিকে স্বীকৃতি দিয়ে থাকে, কিন্তু আন্তর্জাতিকভাবে পুরো সাইপ্রাসই আসলে একটি দেশ এবং এখানে কোনো ধরনের কোনো ভাগাভাগি নেই। আমরা এই মুহূর্তে যেই সীমান্তটির কথা বলা হয় নিকোসিয়ার মধ্য দিয়ে চলে গেছে, সেই সীমান্তটি পার হচ্ছি, এবং একটু আমি যদি এদিকে দেখাই, আমরা যেই চেক পয়েন্টটা এই মুহূর্তে পার হয়ে এসেছি, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘরটিতেই মূলত এই পাশ থেকে যারা ওই পাশে যেতে চান তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং আমাদের আসলে খুব বেশি সময় লাগেনি, বলতে গেলে কিছুই লাগেনি। আমরা শুধুমাত্র আমাদের পাসপোর্ট দেখিয়েছি এবং আমাদের আইডি কার্ড, সেই কার্ডটি দেখিয়েছি, এবং আমরা এখন এই চেক পয়েন্টটি পার হচ্ছি। সাইপ্রাসের মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাওয়া এই সীমান্তটির দৈর্ঘ্য প্রায় 180 কিলোমিটার। কোথাও পাহাড়, কোথাও মাঠ, কোথাও শহর, এমনকি রাজধানী নিকোসিয়াকেও দুই ভাগে ভাগ করে ফেলেছে এই অনানুষ্ঠানিক সীমান্ত। নিকোসিয়ার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও এখন জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে অবস্থিত। আমার মনে হয় আমরা যেই চেক পয়েন্টটি পার হয়ে এসেছি সেই চেক পয়েন্টটিতে আসলে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পিছনে যেই টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস আছে সেখানে আমাদের অনুমতি নাও দেওয়া হতে পারে। কিন্তু তারপর আমরা আমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে যোগ দিবেন, এবং সেখানে আমরা তার সঙ্গেও কথা বলবো। আমরা নানা ধরনের অনেক কিছু ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। নিকোসিয়ার তুর্কি নিয়ন্ত্রিত অংশে অবস্থিত জুমহুরিয়ত ময়দানি বা প্রজাতন্ত্র চত্বর, আর চত্বরের ঠিক মাঝখানে তুর্কি প্রজাতন্ত্রের জনক কামাল আতাতুর্কের ভাস্কর্যের পাশে নর্থ সাইপ্রাসের পতাকার পাশাপাশি উড়ছে তুরস্কের পতাকাও। সাইপ্রাসের দক্ষিণ অংশে যেমন প্রায়শই সাইপ্রাসের পতাকার পাশাপাশি গ্রিসের পতাকার দেখা মেলে, উত্তর সাইপ্রাসে তার চেয়েও বেশি চোখে পড়ে তুরস্কের প্রভাব। 1974 সালে সাইপ্রাসে তুর্কি বাহিনীর আগ্রাসনের 9 বছর পর 1983 সালে স্বাধীনতা ঘোষণা করে নর্থ সাইপ্রাস। তুরস্ক ছাড়া নর্থ সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছিল আরও দুটি দেশ, এর একটি পাকিস্তান, অন্যটি বাংলাদেশ। কিন্তু 1983 সালে জাতিসংঘের নর্থ সাইপ্রাসের স্বাধীনতাকে অবৈধ ঘোষণা করে প্রস্তাবনা পাশ হলে বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুতই সেই স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। পরবর্তী গন্তব্য ভূমধ্যসাগর পাড়ের পর্যটন নগরী গির্নে। ক্যাসিনো আর সিফুড রেস্টুরেন্টে ভরপুর এই শহরকে কেন্দ্র করে বাস করেন অনেক বাংলাদেশি। সেখানেই নর্থ সাইপ্রাসে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিয়ে আসার কাজ করেন এক এজেন্ট। নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে জানালেন বিস্তারিত। দুবাই পর্যন্ত হচ্ছে আমার দুবাই ভিসা সহ খরচ হয় আমার 81,000 টাকা। হ্যাঁ, ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট সহ 81,000 টাকা খরচ হয়, এবং দুবাই থেকে দুবাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট সহ আমার এ পর্যন্ত আসতে ধরেন 35,000 টাকা খরচ হয়। এই টাকা খরচ হওয়ার পরে যেটা থাকে সেটা আমার, এবং এখানে আসার পরে আমি ইউনিভার্সিটি থেকে একটা কমিশন পাই, ধরেন যে $400 বা $300, হ্যাঁ, এই আর কি। আর ঢাকা এয়ারপোর্ট হচ্ছে ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি বের হতে পারবেন না, কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। ওরা 25, 30, 35, 40 যেভাবে পারে এভাবে নেয়। ঢাকা ইমিগ্রেশন, বোর্ডিং এরা। আর দুবাইতে আসার পরে বোর্ডিং হচ্ছে আপনার এখন হচ্ছে 27,000 টাকা নেয়, মানে 1,000 দিরহাম নেয়, নাইলে আপনাকে বোর্ডিং দিবে না। দুবাই এয়ারপোর্টে ঢোকার পরে আপনাকে ফেরত দিয়ে দিবে, ঢুকতে দিবে না। যখন টাকাটা পাবে তখন ঢুকতে দিবে। কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্টেই যে দুর্দশার শেষ তা নয়, বরং এটিকে কেবল শুরু বলা যায়।
এজেন্সির কথা এবং কাজে যে কতটা তফাৎ সেটা এরই মধ্যে স্পষ্ট হয়েছে। এরপর কি ঘটে? যখন হচ্ছে আপনি কোনো এজেন্টের মাধ্যমে আসবেন, তখন দেখা গেছে যে এজেন্ট আপনার সাথে বলবে যে 6 লাখ বা 7 লাখ টাকা লাগবে, হ্যাঁ ইউরোপে যাবা তুমি, হ্যাঁ 90,000 টাকা বেতন পাবা। তখন তো সে ভাবে যে হ্যাঁ ইউরোপে গেলে 90,000 টাকা বেতন পাবো। তখন হচ্ছে এজেন্ট হচ্ছে আপনার এই 6 লাখ বা 7 লাখ বা 8 লাখ টাকা যে যেভাবে নিতে পারে নেয়। নেওয়ার পরে এজেন্টরা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আসার পরে দেখা গেছে যে এজেন্ট তো মানে ওই স্টুডেন্টরা বলছে যে তুমি ওখানে গেলে এত টাকা বেতন পাবা, এই করবা সেই করবা। যখন আমি স্টুডেন্টটাকে রিসিভ করার পরে যখন স্টুডেন্টরা রেজিস্ট্রেশন সব করে দেয়, তারপর ওরা এখানে হাঁটে ঘুরে সবার সাথে কথা বলার পরে দেখে যে আসলে বিষয়টা এরকম না, 30 থেকে 35,000 টাকা বেতন। তখন ওরা নর্মালি হোপলেস হয়ে যায়। হোপলেস হওয়ার পরে তখন দেখা গেছে ওরা ওই পাশে যাওয়ার চেষ্টা করে, সাউথ সাইপ্রাস যাওয়ার চেষ্টা করে, যে ওখানে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে 1 লাখ বা 1.5 লাখ টাকা স্যালারি পাবে। তখন হচ্ছে ওরা মনে করেন যে এই যে পাকিস্তানিরা হচ্ছে এখানে এই গেমগুলো করে, ওরা এখানে 300 ইউরো বা 350 ইউরো দিয়ে গেম করে ওরা ওই পাশে চলে যায়। চলে যাওয়ার পরে ওই পাশে ওরা কিছুই করতে পারে না, 1.5 লাখ 2 লাখ কিচ্ছু না, 50,000 টাকাও ইনকাম করতে পারে না। তারপরে জীবনটা এরকম করেই একটা স্টুডেন্টের শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকে শিক্ষার্থী বা শ্রমিকদের অনেকেরই নর্থ সাইপ্রাসে আসার মূল উদ্দেশ্য থাকে দ্বীপের দক্ষিণে যাওয়ার, আর তাদের সেই উদ্দেশ্য পূরণে থাকে আরেকটি নেটওয়ার্ক। আকাশ থেকে দেখলেই বোঝা যায় কিছু কিছু জায়গায় গ্রিন জোন বা বাফার জোন এতটাই সংকীর্ণ যে চাইলে সেটা দৌড়েই পেরোনো যায়। 180 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সমান মনোযোগ দিয়ে পাহারা দেয়া অনেক ক্ষেত্রেই জাতিসংঘ বাহিনীর পক্ষে সম্ভব হয় না, আর রাতের অন্ধকারে সেই সুযোগ কাজে লাগায় পাচারকারীরা। নর্থ সাইপ্রাসের এক বাংলাদেশি অভিবাসী ডয়চে ভেলেকে দেখালেন পাচারকারীদের সেই রুট। এই রুট দিয়ে এই আকিন জেলার কয় হয়ে মানে ইয়েতে যায়, গ্রিস সাইপ্রাস চলে যায়। এটা রাস্তা মানে এখানে একটা মসজিদ আছে, রাস্তা মেন রাস্তা হচ্ছে এটা একদম সোজা ইয়েতে চলে গেছে, বর্ডারে একটা গ্রাম আছে। মানে আপনি এটা ধরতে পারেন যে এইখান থেকে হয়তো হাঁটাই দিয়ে এই যে বর্ডার এটা আর কি, এই যে এই বর্ডার এটা আর কি, দেখছেন এই যে তার কাটা দেখছে না, এই তার কাটাটা এই যে বর্ডার। তো এটা দিয়ে এটা যদি মানসিক টক্কি হারা যেতে পারে, এটা মানসিক টক্কি হারা যেতে পারে না, বাংলাদেশি মানুষ হারবা। আগস্টে এক অভিযান চালিয়ে 2 বাংলাদেশি অভিবাসীকে আটক করে নর্থ সাইপ্রাস পুলিশ। তাদের বিরুদ্ধে এই বছর 322 জন শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় নর্থ সাইপ্রাসে এনে অবৈধভাবে গ্রিন জোন পার করে সাইপ্রাসের দক্ষিণে পাঠানোর চেষ্টার অভিযোগ উঠেছে। যারা ঝুঁকি নিয়ে গ্রিন জোন পার হতে পারেন, এরপর তাদের ভাগ্যে কি ঘটে সেটা জানতে আবারও ফেরা যাক সাইপ্রাসের দক্ষিণে। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত কোকিনো ত্রিমিথিয়া ফার্স্ট রিসেপশন সেন্টার। স্থানীয়ভাবে এটি পোর্নারা রিফিউজি ক্যাম্প নামে পরিচিত। অব্যবস্থাপনার অভিযোগে ক্যাম্পটি অনেকবারই স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদের শিরোনামে পরিণত হয়েছে। আবেদন বাছাইয়ে দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কারণে অনেকে এই ক্যাম্পকে তুলনা করেছেন টাইম বোমার সঙ্গেও। নিকোসিয়ায় যে ফার্স্ট রিসেপশন সেন্টার রয়েছে পোর্নারা নামে, সেটিতে সাধারণত যারা সাইপ্রাসে এসে শুরুতেই অভিবাসন প্রত্যাশী তারা আশ্রয় প্রার্থনা করেন তাদেরকে এখানে রাখা হয় এবং এইখান থেকে পরবর্তীতে তাদের যে কাগজ দেওয়া হয় সেই কাগজ নিয়ে তারা সাইপ্রাসের বিভিন্ন জায়গায় অন্য যে ক্যাম্পগুলো আছে সেখানে যান। কিন্তু এই ক্যাম্পটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখানে কয়েকশো অভিবাসীর থাকার জায়গা থাকলেও আছেন কয়েক হাজার, এবং সেখানে যেই ধরনের সুযোগ সুবিধা থাকার কথা তার ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। এবং এ নিয়ে এখানে বেশ কয়েকবার বিক্ষোভও হয়েছে। কিছুদিন আগে সাইপ্রাসের প্রেসিডেন্টও এখানে এসে ঘুরে গেছেন এবং যেই পরিস্থিতি সেটির উন্নতির আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তারপরও সেটির কোনো উন্নতি হয়নি এবং এখানে কোনো সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয় না। আমরা সেখানে ঢোকার চেষ্টা করেছিলাম, কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি এখন পর্যন্ত। তারপরও আমরা চেষ্টা করব কয়েকজন অভিবাসীর সঙ্গে কথা বলার জন্য, ভেতরের পরিস্থিতি আসলে কি জানার চেষ্টা করব। ক্যাম্পের ভেতরে 2 শতাধিক বাংলাদেশির অবস্থানের তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে যোগাযোগের উপায় খোঁজার মধ্যেই দেখা গেল 2 বাংলাদেশিকে অসহায়ভাবে ক্যাম্পের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে।
এক সপ্তাহ ধরেই সারাদিনই তারা ক্যাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। পাসপোর্ট না থাকায় আশ্রয় পাচ্ছিলেন না ক্যাম্পের ভেতরে। আমাদের বলছিল যে তোমাদের নিয়ে যায় অমনি কাজ দেবো, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আসার পরে দেখতেছি, ও পরে ফোন দিছি যে ভাই কাজ কই, ঠিক আছে, তো বলতেছে তোমাদের 2 মাস ওইখানে ক্যাম্পে থাকা লাগবে, ক্যাম্পে থেকে যে কাগজটা পাবে ওটা তোমাদের অরিজিনাল হলো কাগজ, ঠিক আছে, ওটা পালে পারে সরকারি কার্ড, ওটা পালে তোমরা জেনে শুনে কাজ করতে পারবা, পুলিশ ধরবে না, ঠিক আছে। পরে কি করব, এখন বিপদে পড়ে গেছে, আইসি গেছে, এখন তো ঢুকতে হবে, কার্ডটা বানাই পারলে আমরা আর কি কাজ করতে পারবো, দেশের জন্য কিছু টাকা পয়সা পাঠাতে পারবো, এই আর কি। আমাদের বলছিল তোমাদের গ্রেস সার্ভিস নিয়ে দেবো, ঠিক আছে, এই কথা বলে মনে করেন আমাদের প্রথম আছে দুবাই থেকে মনে করেন যে একদিন রেখে পরে আনছে আপনার তুর্কিতে মনে করেন যে আইনেলা ওই আপনার ওই বর্ডার ক্রস করে রাতের বেলা বর্ডার ক্রস করে মনে করেন অনেক কোনে ঝোড় জঙ্গল, কোনে নদীর তখন সেও নাই, অনেকই কষ্ট করে আসছে এইখানে, ঠিক আছে। এখানে এখন 6 দিন দাঁড়ায় আছেন কেন? ক্যাম্পে নাই কেন? ক্যাম্পে নাই মনে করেন যে আমাদের পাসপোর্ট রেখে দিয়েছে, আমাদের মায়ের পাসপোর্ট রেখে নিয়েছে, বুঝছেন, সেই জন্য আমরা এখানে দাঁড়াইছি। পাসপোর্ট নাই, পাসপোর্ট থাকলে মনে করেন ঢোকা যায়, পাসপোর্ট ছাড়া ঢোকা যায় না। দালালে রেখে দিয়েছে। কেন আপনারা জিজ্ঞেস করেন না যে পাসপোর্ট রেখে? জিজ্ঞেস করতে মনে হয় আমাদের বাংলাদেশের দালাল মনে করেন যে টাকা কম দিছিল, সেই জন্য মনে করেন যে তুর্কির দালাল মনে করেন আমাদের মারিদের টাকা পাসপোর্ট কাটিয়ে নিয়েছে, তারপরে আমাদের এখানে ই করে দিয়েছে আর কি। ক্যাম্পের চারপাশ জুড়ে কড়া নিরাপত্তা, কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেঁড়োর মতোই চাইলেই আশ্রয়প্রার্থীরা ঢুকতে বা বের হতে পারেন। সেই সুযোগ নিয়ে বাইরে এলেন ক্যাম্পের কয়েকজন বাংলাদেশি বাসিন্দা। এদের একজন জানালেন নিজের যাত্রাপথের গল্প। আমার তো কোনো বিষয়ই নেই এই দেশের, আমার এই দেশের বিষয়ের কথা বললাম, ওই নর্থ সাইফের আছে আমার আইনা ফালাই দিছে, ওই পর্যন্তই শেষ, ওই পর্যন্ত আমার ভিসা ছিল। পরে যখন ও আমার বর্ডার ক্রস করছে তখন আমার কোনো কাগজপত্র ছিল না, কোনো ভিসা ছিল না। এই পুরো যে দালাল, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন দালাল, তো সেইখানে এরা সবাই কি বাংলাদেশি? হ্যাঁ, আমাদের যারা আনে সবাই বাংলাদেশি। ওরা যখন মূলত আনে, প্রথম আনে দুবাইয়ের পরে এই জায়গায় একটা ভিসা করে, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা করার পরে ওই পারে আনার পরে একটা মানুষের সাথে যে খারাপ ব্যবহারগুলি করে, আইনে এই কোনো কথা নেই, গাড়িতে নামায় লাত্তি দা রুমের ভিতরে ঢুকায়, টাকা দিয়ে লগে তো টাকা নেই, টাকা তো দালালে দিয়া দিছি, আর লাত্তি মাইট গুতা শুরু করে দেয়। মনে করেন সব জায়গায় এরকম টাকা দিতে হয়। দুবাই আসার পরে টাকা দিতে হয়েছে, দুবাই থেকে নর্থ সাইপ্রাস চাইছি, টাকা দিতে হয়েছে, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস চাইছি, টাকা দিতে হয়েছে, টাকা ছাড়া কোনো কথা নাই। এখানে যে প্রসেস, এই প্রসেসগুলি অন্যদের মতন আমারও মাইনা নিতে হইব, উকিল ধরতে হইব। এখান থেকে এনি হাও মনে করেন চেষ্টা করলে আমি বাইরে কোনো দেশে যাইতে পারবো না, কারণ দেশটা একটা দ্বীপের মাঝখানে পড়ে গেছে। যদি অন্য কোনো দেশে যাইতে চাই তাহলে জীবনের রিস্ক লিয়ে যেতে হইব। যেই রিস্ক লিয়ে একবার এই দেশে আইছি, দ্বিতীয় কোনো রিস্ক লিয়ে জীবন দাঁড়াইতে চাই না। আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর পুলিশের হাত থেকে বাঁচতে নিকোশিয়ার এই বিশেষ আদালতের দ্বারস্থ হন আশ্রয়প্রার্থীরা। নিকোশিয়ার এই ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে এসে উকিলের কাগজ নিয়ে নিয়মিতই হাজিরা দিতে হয় তাদের। ডেট প্রায় শেষ, হ্যাঁ, উকিল তো ডেট দিইনি, এখন এই নোটিফিকেশনটা নেওয়ার জন্য এখানে এসেছি। এই নোটিফিকেশনটা নিলে পরে আমি দেখি অয়েল পারে জমা দিতে পারবো। অয়েল পারে জমা দিলে সরকার কিছু টাকা দেয়, 261 টাকা দেয়, ওই দিয়ে দেখা চলাফেরা করি। এমনি কাজ করতেছেন না? কাজ কাম ওই মাঝে সাথে 2 একদিন হয়, কাজ নাই। আর বয়স্ক মানুষের তো কাজ নেয় না কেউ। কি করবেন তাইলে, মানে এইভাবে আর কতদিন ইয়ে করবেন? এখন দেশে তো দিনা পাওনা আছে, এই জন্যই তো যেতে পারছি না। দিনাটা শোধ হয়ে গেলে চলে যাবো। সে কি টাকা পাঠাইতে পারতেছেন? টাকা কোন পাবো, টাকা পয়সা পাঠাতে পারেন নাকি? ওই অল্প ব্যস্ত হয়, কোনো মাসে হয় কাজ, হয় কোনো মাসে হয় না। বসবাসের জন্য নিরাপদ দেশ হিসেবে 2020 সালে 21টি দেশকে চিহ্নিত করে সাইপ্রাস, এর মধ্যে একটি বাংলাদেশ। ফলে প্রায় প্রতিটি ক্ষেত্রেই শরণার্থী হিসেবে বাংলাদেশিদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2002 থেকে 2021 সাল পর্যন্ত 20 বছরে সাইপ্রাসে আশ্রয়ের আবেদন করেছেন 13,659 জন বাংলাদেশি। এর মধ্যে শরণার্থীর স্বীকৃতি পেয়েছেন মাত্র 55 জন। ফলে সাইপ্রাসে থাকতে মরিয়া অনেক অভিবাসী তখন করেন অন্য এক কন্ট্রাক্টের সন্ধান। এখানে যে একটা নিয়ম ছিল যে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে মানুষ অন্য দেশে মুভ করতে পারবে বা অন্য দেশে চলে যাবে। হয়তো অনেক বাঙালি এই আশা নিয়ে এই সাউথ সাইপ্রাস আসে যে আমি ওইখানে যাবো, কন্ট্রাক্ট ম্যারেজ করব, অন্য দেশে মুভ করব, সেখানে যে সেটেল হব। কিন্তু বর্তমানে
এই 1 বছর যাবত সে কন্ট্রাক্ট ম্যারেজের লটাও বন্ধ করে দিয়েছে দেশের গভর্নমেন্ট। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের নাগরিককে কেউ বিয়ে করলে তাকেও কাজ এবং স্থায়ী বসবাসের অনুমতিসহ নানা সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সাইপ্রাসে গড়ে উঠেছে আরেকটি দালাল চক্র। মূলত পূর্ব ইউরোপের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো থেকে টাকার বিনিময়ে নারীদের নিয়ে এসে ভুয়া বিয়ের কাগজ দেখানো হয়। একবার বসবাসের অনুমতি পেয়ে গেলে ইউরোপের অন্য দেশে চলে যান সাইপ্রাসের অভিবাসীরা। সম্প্রতি কন্ট্রাক্ট ম্যারেজের জন্য সাইপ্রাসে আসা 11 রোমানিয়ান নারীকে লার্নাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এই সাইপ্রাসে আপনার যারা অ্যাসাইলাম সিকার আছে তাদের বৈধ হওয়ার পথ কিন্তু একটাই, যে বিয়ে করা। এখন এই বিয়ের যে আপনি করবেন, আপনি মেয়ে পাবেন কোথায়? এখন এই লাইনেও দালাল আছে। সে কী করবে, হঠাৎ করে দেখবেন যে একজন দালাল হয়েছে, 5-6 জনের কাজ করাই দিচ্ছে, বিয়ে পড়াই দিচ্ছে, খুব ভালো পেপার পাইছে, অলরেডি ওরা চলে গেছে ইউরোপের দিকে। তারপরে যখন সব মানুষ ঝুঁকবে তার দিকে, ঝোঁকার পরে সে কী করবে, 20-25 জন 50 জন 100 জনের টাকা হাতে নিয়ে উদাও। এখন এমনই একজন দালালের খপ্পরে পড়ছি আমি, তার নাম হচ্ছে কুমিল্লা চুয়ারা বাজারের সাথে মাটিয়াফাড়া গ্রাম, তার নাম হচ্ছে সোহেল। এই অভিবাসী যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সোহেলকে তার 2 সহযোগী সহ সম্প্রতি কুমিল্লা থেকে আটক করেছে র্যাব। কিভাবে ইউরোপের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করা হয় মানুষকে, শুনুন তার কিছুটা তথ্য। সাইপ্রাসে অবস্থিত যেসব বাঙালিরা ইউরোপের বিভিন্ন দেশে যেতে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, তারা এই সুহেলের সাথে যোগাযোগ করে। কারণ সুহেল ইতিমধ্যে 2 থেকে 3 জনকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে ইউরোপে প্রেরণ করেছে, তাই তার উপর আস্থা ও বিশ্বাস সাধারণ মানুষের ছিল। এই আস্থা ও বিশ্বাসকে অবলম্বন করেই 50 থেকে 60 জন ভুক্তভোগী ইতিমধ্যে সুহেলকে আনুমানিক গড় হারে 7.5 থেকে 8 লক্ষ টাকা প্রদান করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য। এভাবেই ধাপে ধাপে কন্ট্রাক্টের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে সাইপ্রাসে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হাজারো অভিবাসী। ইউরোপে এসেও গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের অতি আগ্রহের রহস্য আর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, গাজার নতুন মানচিত্র নিয়ে কেন এত বিতর্ক? 2 পরাশক্তির দ্বন্দ্বে নয়া মোড়, ভারত বধের হুঁশিয়ারি পাকিস্তানের, দিল্লিকে ঠেকাতে ওয়াশিংটনকে কি টোপ দিল ইসলামাবাদ? ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে ভাঙবে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক, সতর্কবার্তা পুতিনের। লভিভে হামলায় নিহত 5, 70,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। জাতিসংঘের নিষেধাজ্ঞার পর কঠোর পদক্ষেপ ইরানের, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা, ন্যায়সঙ্গত সমঝোতা চায় তেহরান। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি ছোট্ট তাঁবু, ধুলা আর ধোঁয়ার ভেতর 51 বছর বয়সী শিরিন খারুক ধীরে ধীরে আগুনে বসানো একটি পাতিল নাড়ছেন। ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে তার মুখের রেখাগুলো যেন যুদ্ধের ক্লান্তি আর বেদনার ইতিহাস বহন করছে। এই তাঁবুই এখন তার বাড়ি। স্বামীহারা এই নারী তার 5 সন্তানকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। গাজার ধ্বংসস্তূপ থেকে পালিয়ে এসেছেন তিনি। আমরা শুনি যুদ্ধবিরতির কথা, কিন্তু তা কখনোই বাস্তবে আসে না। আমরা মিথ্যা আশায় বাঁচি। আমাদের ঘর নেই, জীবন নেই, সবকিছু শেষ। আমরা এখন সত্যিকারের যুদ্ধবিরতি চাই, বাস্তব শান্তি চাই। আমরা চাই তারা যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে। 2006 সালে স্বামীকে হারানোর পর থেকেই শিরিন একাই তার সন্তানদের মানুষ করেছেন। গত 1 বছরে তাকে অন্তত 3 বার ঘর ছাড়তে হয়েছে। সর্বশেষ তিনি পালিয়েছেন গাজা সিটি থেকে, যখন ইসরায়েলি বোমায় তার আশপাশের সব বাড়ি ধ্বংস হয়ে যায়। এখন খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে হাজারো বাস্তুচ্যুত পরিবারের সঙ্গে তিনি বসবাস করছেন আর একটি নিরাপদ ভবিষ্যতের আশায় দিন কাটাচ্ছেন। আমি ট্রাম্পকে বলতে চাই, ইসরায়েলের ওপর চাপ দিন যেন যুদ্ধ থামে। আমরা যথেষ্ট কষ্ট পাচ্ছি, খাবার নেই, নিরাপত্তা নেই, জীবনের নিশ্চয়তা নেই। তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন, অনুভব করছেন। আমি চাই তিনি ইসরায়েলকে চাপ দিন, কারণ তিনি চাইলেই সেটা করতে পারেন। তাঁবুর সামনে বসে শিরিন আগুনে পিঠা ভাজেন, শিশুদের জন্য একটু গরম খাবার তৈরি করার চেষ্টা করেন। তিনি 7 অক্টোবরের আগের জীবনের কথা বলেন, কিভাবে সকালে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতেন, বাসার কাজ করতেন, সবাই মিলে হাসিখুশিভাবে দিন কাটাতেন। সাধারণ এই কথাগুলো আজ গাজার অসংখ্য নারীর কণ্ঠস্বর হয়ে উঠেছে।
জাতিসংঘ ও আল জাজিরার তথ্য অনুসারে গাজায় প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন মানুষ নিহত হচ্ছেন ইসরায়েলি হামলায়। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়েছে, যার মধ্যে ৭০%-এরও বেশি সাধারণ মানুষ। অবশ্য ইসরায়েল সবসময় দাবি করে আসছে এই অভিযান হামাসের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তাদের হামলায় ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল, আশ্রয় কেন্দ্র আর মারা যাচ্ছে হাজার হাজার নিরীহ নাগরিক। গাজার রাস্তায় এখন শুধু ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মুখ। মানবতার সব সীমা পেরিয়ে গেছে এই যুদ্ধ। তবুও শিরিন খারুবের চোখে এখনো একটু আলো আছে। আমার ভেতরে এক ধরনের আনন্দ আছে, বেঁচে আছি বলে, কিন্তু আমাদের সুখ হারিয়ে গেছে, কারণ আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। অল্প কিছুদিন আগেই আমার ভাতিজা মারা গেছে। তবুও আমি আশাবাদী, কারণ মায়ের বুকের ভেতর আশা না থাকলে পৃথিবী টিকে থাকে না। আমি চাই আমার সন্তানরা আবার সেই পুরনো জীবনে ফিরুক, যেখানে সকালে হাসি দিয়ে ঘুম ভাঙবে, বোমার শব্দে নয়। গাজার এই বাস্তবতা এখন শুধু শিরিন খারুবের নয়, এটি এক জাতির দুঃখ যাদের পৃথিবী ভুলে গেছে। প্রতিটি তাঁবুর ভেতরে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি হারিয়ে যাওয়া জীবনের প্রতিচ্ছবি। আর সেই গল্পগুলোই হয়তো একদিন মানবতার বিবেক নাড়া দিবে। রাশিয়ার হামলায় একেবারে কাবু হয়ে গেছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। রোববার মধ্যরাতে জাপোরিজ্জিয়া শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের যানবাহনে আগুন ধরে যায়। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে এদিন রাশিয়া একাধিক দিক থেকে আক্রমণ চালিয়েছে। খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া সহ সারা দেশে রাশিয়ার হামলা তীব্র হয়েছে। লোভিভ অঞ্চলে রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘরে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ধ্বংসাত্মক হামলার পর মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, বিশ্ব সহযোগীরা কার্যকরী প্রতিক্রিয়া দেখাচ্ছে না। রাশিয়ার এ ধরনের আঘাত, বিশেষত বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোয় হামলা, শীতকালে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। এ সময় ইউক্রেনকে আর্থিক, সামরিক ও কূটনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান জেলেনস্কি। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধরনের ক্ষেপণাস্ত্র হাজারো মাইল পাড়ি দিয়ে রাশিয়ার একেবারে কেন্দ্রে আঘাত হানতে সক্ষম বলে উদ্বেগ জানান তিনি। এই অস্ত্র যুদ্ধের ময়দানে কোনো পার্থক্য না গড়লেও মস্কো ওয়াশিংটনের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। জাতিসংঘ অধিবেশনের সংখ্যাগরিষ্ঠের ভোটে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না পেজিশকিয়ার প্রশাসন। উল্টো পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নতুন করে পরিকল্পনা ও কূটনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার একমাত্র পথ আলোচনা। ন্যায়সঙ্গত শর্তাবলী মেনে চুক্তি করতে ইরানের আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি। এ সময় আরাকচি উল্লেখ করেন, পূর্বে পশ্চিমাদের অযৌক্তিক ও অন্যায় আবদারের কারণেই চুক্তিতে রাজি হয়নি ইরান। তবে আলোচনার টেবিলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্ন্যাপব্যাকের প্রস্তাব উত্থাপন করে ইরানের অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যৌক্তিকতা হারিয়েছে ইউরোপের দেশ তিনটি। এ অবস্থায় ভবিষ্যতে সংলাপের মাধ্যমে যেকোনো সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। একই দিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভাঙার ঘোষণা দেন আরাকচি। বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যে কোনো আলোচনার জন্য তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের কোনো মিল থাকবে না বলে জানান তিনি। সিলেট থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। মুশফিকের ১০০তম টেস্ট রাঙিয়ে রাখতে নানা আয়োজন ক্রিকেট বোর্ডের।
তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে তাদের আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্যমতো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, এবং অবশ্যই কিছু না কিছু প্ল্যানিং তো আছে। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন সোহান। 35 বলে হাঁকালেন শতক। হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ এ দলের। 70 ক্রিকেটার ছেড়ে দিল আইপিএল এর 10 দল। মিনি নিলামে খরচ করতে পারবে 238 কোটি রুপি। বলতে এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরও ভালো করতে পারবে ফিউচারে। চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে জিততে প্রত্যয়ী বাংলাদেশ। ঢাকায় এসেছে ভারত দল। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি, এনএসসির চিঠির জবাবে বিসিবি। চট্টগ্রামে আঞ্চলিক কোচিং কার্যক্রম শুরু। ক্রিকেটে হওয়ার বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দ্বিতীয় শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরেছে দুদল। 4 দিনে সিলেট টেস্ট শেষ হওয়ায় একদিন আগেই ফিরেছে ক্রিকেটাররা। ইনিংস ও 47 রানের বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। কাল থেকে ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু করবে। 19 নভেম্বর শুরু হবে ঢাকা টেস্ট, যে টেস্ট মুশফিকুর রহিমের 100তম টেস্ট, যা রাঙিয়ে রাখতে বিশেষ আয়োজন করছে বিসিবি। মুশফিকুর রহিমের 100তম টেস্টকে রাঙিয়ে রাখতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি অনুষ্ঠান সূচি। 19 নভেম্বর ম্যাচের শুরুতে খুব বেশি সময় থাকবে না, তাই ম্যাচ শেষেও আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা বিসিবির। মুশফিকের সবচেয়ে বড় স্ট্রেংথ তার ডিসিপ্লিন, তার হার্ডওয়ার্ক, তার ডেডিকেশন। এইটার কারণে মুশফিক আজকে মুশফিক হতে পেরেছে এবং যা অ্যাচিভ করে সেটা করতে পেরেছে। শৃঙ্খলা, নিবেদন, কঠোর পরিশ্রম। ক্রিকেট মাঠের মুশফিককে তুলে ধরতে 3 শব্দ যথেষ্ট। মিরপুরে 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও আকর্ষণীয় মুশফিক ইস্যুতে। 25 বছরে বাংলাদেশ খেলেছে 155 টেস্ট। 2 দশকের ক্যারিয়ারে 99 ম্যাচই সাক্ষী হয়েছেন মুশফিকুর রহিম। 22 গজে কান্না, হাসি, কত শত রেকর্ডের সাথে জড়িয়ে তার নাম। মুশফিকের 100তম টেস্ট ঘিরে তাই বিশেষ পরিকল্পনা বিসিবির। ক্রিকেট অপারেশনস তো বটে, সভাপতি আমিনুল ইসলামও ভাবছেন ভিন্ন আয়োজন নিয়ে। বিশেষের দিনটিতে মুশফিকের সাথে সম্মান জানানো হবে তার পরিবারকে। সম্মাননা স্মারক উপহার আর সতীর্থরাও শ্রদ্ধা জানাবে মিস্টার ডিপেন্ডেবলকে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, শুধু মুশফিকের জন্য না, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় দিন হতে যাচ্ছে। বাংলাদেশে কোনো প্লেয়ার প্রথমবারের মতো 100তম টেস্ট খেলতে যাচ্ছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করবে তাদের আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্যমতো দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। একমাত্র ইনিংসে হাসেনি মুশফিকের ব্যাট। ঢাকা টেস্টে মুশফিকের কাছে প্রত্যাশার কথা জানিয়ে রেখেছেন সাবেক অধিনায়ক। আমি একজন দর্শক হিসেবে চাই ওই 100তম টেস্টটা ভালো পারফর্ম করুক। যত ভালো হয় তত ভালো। আইপিএল এর খবর। মিনি নিলামের ঠিক 1 মাস আগে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো 10 দল। ছেড়ে দিয়েছে 70 ক্রিকেটারকে। এই তালিকায় আছে ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, ডুপ্লেসি, ডিককের মতো তারকারা। সবচেয়ে বেশি 64 কোটি রুপি বাঁচিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 10 দল মিলে 16 ডিসেম্বরের নিলামে খরচ করতে পারবে 238 কোটি রুপি। মিনি নিলামের বাকি আরও 1 মাস। এর আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। শনিবার ক্রিকেটার ধরে রাখার শেষ দিন ছিল, সঙ্গে আন্তঃদল বদলও। রবীন্দ্র জাদেজার সাথে 12 বছরের সম্পর্ক ছিন্ন করেছে চেন্নাই সুপার কিংস। এই বাঁহাতি স্পিনার এবং ইংলিশ অলরাউন্ডার স্যাম ক্যারেনের পরিবর্তে রাজস্থান রয়্যালস থেকে দলে টেনেছে সঞ্জু স্যামসনকে। মোহাম্মদ শামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়াও ঠিকানা পরিবর্তন হয়েছে নীতিশ রানা, মায়াঙ্ক মারখান্ডে, ডনোভান ফেরেইরাদের। 10 দল 70 ক্রিকেটার ছেড়ে দিয়েছে, যাদের মধ্যে 39 জন দেশি আর 31 জন বিদেশি ক্রিকেটার। যে তালিকায় আছে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, ফাফ ডুপ্লেসি, অ্যাডাম জাম্পা, মুজিবুর রহমানের মতো টি-20 বিশ্ব তারকারা। কিন্তু বয়স আর চাহিদা বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দলগুলোকে। তবে মিনি নিলামে আরও একবার সুযোগ পাবেন এসব ক্রিকেটার। সবচেয়ে বেশি 9 জনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর তাতেই তাদের বেঁচে যাওয়া টাকাটাও বেড়েছে অনেক। 64 কোটি 30 লাখ রুপি খরচ করতে পারবে মিনি নিলামে। এরপর চেন্নাই 43 কোটি 40 লাখ। পরের ধাপগুলোতে আছে হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি।
10 দল মিলে যে সংখ্যাটা 238 কোটি রুপির মতো। ভারত ম্যাচ জিতে প্রায় 2 যুগের আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ। সমিত সোমের বিশ্বাস, নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ ভারত। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে এই মিডফিল্ডারের কণ্ঠে। নেপাল ম্যাচের পর হামজা জামালদের এবার ভারত পরীক্ষা। একদিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ। এশিয়ান কাপ মূল পর্বে খেলার সুযোগ না থাকায় হারানোর কিছু নেই, তবে প্রতিপক্ষ ভারত বলেই আবহ ভিন্ন। সমিত সোমের মতে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। মোটিভেশন কাজ করছে, তো বিশাল বড় রাইভালরি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেসারটা কি। প্রায় 2 যুগ দলটির বিপক্ষে জয় নেই। ফিরতি লেগের ম্যাচ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। কোচ আজকে বলছিল মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট দিনে যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো, আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। র্যাঙ্কিং অথবা শক্তির বিবেচনায় নেপালের চেয়ে এগিয়ে ভারত। সমিত সোম অবশ্য তা মানতে নারাজ। সো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এভাবে রাখতে পারবে না, আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। শেষ মুহূর্তে গোল কনসিড করা নিয়মে পরিণত করেছে দল। ভারত ম্যাচের আগেও আলোচনা এই প্রসঙ্গ। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে সমিত সোমের কণ্ঠে। কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। বছরের শেষ ম্যাচে জয় চাওয়া ফেডারেশন সভাপতিরও লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি। রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে, এটা আমাদের। এদিকে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ভারত দল। সন্ধ্যায় ঢাকায় নামে টিম ইন্ডিয়া। 18 নভেম্বর ম্যাচের আগে 2 দিন অনুশীলনের সুযোগ পাবে ভারত। ঢাকায় আসার আগে বেঙ্গালুরুতে অনুশীলন করে এসেছে ভারত। বাংলাদেশের মতো 4 ম্যাচে 2 পয়েন্ট ভারতের। আশা শেষ এশিয়ান কাপ খেলার, তবে বাংলাদেশের মতো মর্যাদার লড়াই ভারতীয়দের। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন পণ্যের প্রচারণায় অংশ নেবেন। এছাড়া ডিজিটাল লেনদেন বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসাথে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী। সম্প্রতি বিকাশের সাথে চুক্তি স্বাক্ষর করেন হামজা চৌধুরী। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী। ভারতকে হারিয়ে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ ফুটবল, বললেন সমিত সোম। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 16 নভেম্বর 2025। এই মুহূর্তের মারাত্মক সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার মারাত্মক শক্তিশালী আকারে বাংলাদেশ উপকূলের কাছাকাছি সরাসরি ধাক্কা দিতে পারে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে। তো এই সংক্রান্ত খবর এবং আগামী কয়েকদিনের আবহাওয়া বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়ার কোনো বিশেষ পরিস্থিতি থাকলে তা আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে বিশেষ সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র থেকে, পূর্বাভাস মানচিত্র থেকে আগামী চলতি নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ 27শে নভেম্বর থেকে 29শে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে যাচ্ছে, এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র। এই ঘূর্ণিঝড়টির যে লঘুচাপ থেকে তৈরি হবে সেটি 24-25শে নভেম্বরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে 25শে নভেম্বর সারাদিনে এই সিস্টেমটি মারাত্মক শক্তি অর্জন করবে এবং সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে।
26শে নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির যে কেন্দ্রীয় চাপ লঘুচাপ আকারে এর কেন্দ্রীয় চাপ 1000 হেক্টোপাস্কালের নিচে নেমে যাচ্ছে 26শে নভেম্বরের মধ্যে, এবং 27শে নভেম্বরের মধ্যে এর কেন্দ্রীয় চাপ 990 হেক্টোপাস্কালের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। প্রথমে গভীর নিম্নচাপ, 26শে নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ, এবং 27শে নভেম্বরের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সময় এর অবস্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি থাকবে 27শে নভেম্বর, এবং 27শে নভেম্বর সারাদিনে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি অবস্থান করবে বলে পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাচ্ছে। 28শে নভেম্বরের মধ্যে 27শে নভেম্বর রাত এবং 28শে নভেম্বর সকালের মধ্যে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, এবং সেই সময় এর চারিদিকে যে বায়ুপ্রবাহের যে গতিবেগ সেই সময়, অর্থাৎ যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছাবে তখন 100 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ কোনো কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ সেই সময় এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে গভীর নিম্নচাপ থেকে। 28শে নভেম্বর সকালের মধ্যে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছাকাছি অবস্থান করবে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ উত্তর বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলে মারাত্মক প্রভাব বিস্তার করবে, এবং সেই সময় এর কেন্দ্রীয় চাপ 985 হেক্টোপাস্কালের কাছাকাছি থাকবে, এবং কোনো কোনো জায়গায় বায়ু প্রবাহের গতিবেগ প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে, অ্যাকর্ডিং টু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র। 28শে নভেম্বর সারাদিনে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং এর আকৃতি আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে অতিক্রম করে এটি উত্তর বঙ্গোপসাগরে এসে 28শে নভেম্বরের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 28শে নভেম্বর সারাদিনে এর শক্তি বৃদ্ধি পেয়ে এর কেন্দ্রীয় চাপ 980 হেক্টোপাস্কালের নিচে নেমে যাবে, অর্থাৎ সেই সময়ে এটি কিন্তু সম্পূর্ণভাবে একটি পূর্ণমানের মধ্যম মানের ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে, এবং বায়ু প্রবাহের গতিবেগ এর আশেপাশে যে উইন্ড ব্যান্ড রয়েছে তার বায়ু প্রবাহের গতিবেগ 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে, অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে। 29শে নভেম্বরে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপ আরও কমে যাচ্ছে এবং এটি ঘনীভূত হচ্ছে, আরও বেশি ঘনীভূত হয়ে প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সরাসরি বাংলাদেশ উপকূল এবং মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। 29শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত করছে, এবং এর কেন্দ্রীয় চাপ অনেকটাই কমে গিয়ে 970 হেক্টোপাস্কালের কাছাকাছি অবস্থান করবে, এবং কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বায়ু প্রবাহের গতিবেগ 140 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে। 29শে নভেম্বর সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে এটি দিনের শেষে গিয়ে মায়ানমার উপকূল এবং চট্টগ্রাম উপকূলের কাছাকাছি সরাসরি ধাক্কা দিচ্ছে, এবং তখন সেই যে সিস্টেমটির অবস্থা যা থাকবে সেটি কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এই মায়ানমার উপকূলে এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত করতে পারে। তো এই সংক্রান্ত খবর আরও কিছু পরিবর্তন ভবিষ্যতে আসতে পারে, এবং 30শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি কিন্তু মায়ানমার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করছে, এবং এর কারণে প্রচুর পরিমাণে যে মেঘমালা সেটি কিন্তু দেশের ওপরে এসে পৌঁছাবে, বাংলাদেশের ওপরে এসে পৌঁছাবে, এবং এই কারণে মারাত্মক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে বয়ে যেতে পারে এই চট্টগ্রাম উপকূল এবং বরিশাল উপকূলের আশেপাশে, এবং যে মেঘমালার সঞ্চার হবে সেটি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় হতে পারে। সরাসরি দেখে নেব বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকছে। বৃষ্টিপাতও কিন্তু 29শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে উপকূলে যখন ধাক্কা দেবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সময় কোনো কোনো জায়গায় একসাথে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেই সময় দেখা যাচ্ছে। তো এই সংক্রান্ত পরিবর্তন আরও আসতে পারে পরবর্তী সময়ে। চট্টগ্রাম উপকূলে এর প্রভাব মারাত্মকভাবে পড়বে বলে মনে করা হচ্ছে। আপাতত যে পূর্বাভাস সেই অনুযায়ী মায়ানমার উপকূলে বেশি প্রভাব পড়বে, এবং চট্টগ্রাম উপকূল ও বরিশাল উপকূলে এর কিছুটা প্রভাব দেখা যেতে পারে। সরাসরি দেখে নেব ECMWF কি জানাচ্ছে। ECMWF অর্থাৎ ইউরোপিয়ান যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেখান থেকে কিন্তু অন্য খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ 25শে নভেম্বর 25 থেকে 26শে নভেম্বরের মধ্যে একটি
গভীর নিম্নচাপ এদিকে দক্ষিণ ভারতের উপকূলের কাছাকাছি তৈরি হচ্ছে এবং 25শে নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গভীর নিম্নচাপ হিসেবেই এটি স্থলভাগে আঘাত করছে এবং পরবর্তী সময়ে 28 তারিখ এবং 29 তারিখ বা 29শে নভেম্বরের মধ্যে এটি অন্ধ্র উপকূলের কাছাকাছি গিয়ে সরাসরি ধাক্কা দিতে পারে এবং এর ফলেও এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে এর যে সাইজ রয়েছে সেটি কিন্তু অনেকটাই বড় এবং এই কারণে এটি উত্তর বঙ্গোপসাগরকেও মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই সময়ে। তো প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা। ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু তৈরি হচ্ছে, গভীর নিম্নচাপ প্রথমে তৈরি হবে, তারপর সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী যে খবর রয়েছে যে আজ থেকে শুরু করে, আজ 16ই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা সরাসরি দেখে নেব। বৃষ্টিপাত বা আবহাওয়া কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে আগামী কয়েকদিন। তো আজ 16ই নভেম্বর সারাদিনে যা দেখা যাচ্ছে, আবহাওয়া মোটামুটি আংশিক মেঘলা আকাশ সহ কোনো জায়গায় মেঘলা আকাশ তৈরি হতে পারে। আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। রাজশাহী বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা মেঘমালার সঞ্চার হতে পারে, অর্থাৎ মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ময়মনসিংহ, রংপুর বিভাগে কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা, তবে কুয়াশা কিন্তু পড়ার আবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সামান্য কুয়াশা সকালের দিকে পড়তে পারে। তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা যা দেখা যাচ্ছে, মোটামুটি রংপুর বিভাগে উত্তর দিকে যে বিভাগগুলি রয়েছে সেখানে ভোরের দিকে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা উত্তর দিকের বিভাগগুলিতে মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তবে 22-23 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও নতুন করে নিচে নামা শুরু হবে এবং ঠান্ডার যে আমেজ সেটি কিন্তু নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন তাপমাত্রা একটু বেশি থাকবে। তো ঘূর্ণিঝড় সংক্রান্ত যে খবর পাওয়া যাচ্ছে সেই সংক্রান্ত খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং ঘূর্ণিঝড়টি মোটামুটি আপাতত যা জানা যাচ্ছে মায়ানমার এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি ধাক্কা দিতে পারে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে, অর্থাৎ বায়ু প্রবাহের গতিবেগ 120 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে সেই সময়। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত পূর্বাভাসে কি কি পরিবর্তন ভবিষ্যতে আসছে তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। প্রতিদিন আমরা আপডেট দেব, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, প্রতিদিন ভিডিওগুলিকে ফলো করুন, তাহলে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।